নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভাগ্য দর্শনের লাইভ ফোন ইন অনুষ্ঠান। ভাগ্য কখন কিভাবে পরিবর্তনশীল আমরা কিন্তু কেউই জানি না। কখন আমাদের জীবনে উন্নতি আসবে কিংবা কখন অবনতি হবে আমরা কিন্তু কেউই বলতে পারে না। কিন্তু যে মানুষটি সত্যি সত্যি প্রেডিকশনের মধ্যে দিয়ে বলে দিতে পারেন আপনার কিংবা আমার জীবনে উন্নতি কখন আসবে, কোন সময় আসবে এবং কিভাবে আসবে, এই বিষয়গুলি জানা কিন্তু অত্যন্ত ভীষণ দরকার। কারণ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের জীবনটাও কিন্তু সত্যি সত্যি টালমাটালের মধ্যে দিয়ে যাচ্ছে। কখন জীবনে ভালো হচ্ছে কিংবা কখন পতন ঘটছে আমরা কিন্তু কেউই বুঝতে পারছি না। আর এই পতন শুধু কিন্তু জীবনে নয়, আমাদের কিন্তু সম্পর্কের মধ্যেও চলে আসছে। একটা সম্পর্ক কোথাও একটা ভালো দিক থেকে শুরু হতে হতে হঠাৎ দেখা যাচ্ছে সেই সম্পর্কটায় হঠাৎ করেই পতন ঘটে গেল কিংবা সম্পর্কটার আগের মতন নেই। যে কোনো সম্পর্কই হতে পারে সেটা। এই যে একটা সময় মানুষের জীবনে যাচ্ছে এবং সম্পর্কের যে পতন, এই যে মিশেল মানুষের প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মানুষকে কিন্তু ভেঙে চুরে দিচ্ছে। কেন ভাঙছে, কি কারণে ভাঙছে, আমরা এই সব কিছু কিন্তু একটু বিস্তারিত জেনে নেব। আমাদের ইতিমধ্যে স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। তো চলুন আরেকটু বিস্তারিত আমরা স্যারের কাছ থেকে জেনে নেব। তো আরো একবার আমরা আমাদের এই লাইভ অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব ডক্টর শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে। স্যার অনেক অনেক স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষই চাইছে যে একটু জীবনে উন্নতি করতে। ভীষণ ফাস্ট একটা সময়, প্রত্যেকেই শিক্ষিত এবং হাজবেন্ড ওয়াইফ যে কোনো একটা রিলেশনেই বলুন, দিদি বোন কিংবা প্রত্যেকটা মানুষই চাইছে নিজে এস্টাবলিশ করতে, শুধু নিজের জন্য নয় পরিবারে বাকি যারা আছে তাদের মুখেও একটু হাসি ফোটাতে। কিন্তু এই যে একটা এস্টাবলিশমেন্ট, এই যে একটা ভালো জায়গায় পৌঁছানোর চাওয়া পাওয়া যে মানুষের মধ্যে থেকে যাচ্ছে, সেখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে একটা ভাঙন। সেটা সাংসারিক ভাঙন হতে পারে কিংবা বাবা মার সাথেও কিন্তু ছেলে মেয়েদের একটা বনিবনা বোঝাপড়া হচ্ছে যে তার হয়তো কাউকে ভালো লেগে গেছে, সেটা হয়তো বাড়ির লোক মানছে না। এই যে একটা টানাপোড়েন মানুষের মধ্যে চলছে, এটা যদি একটু বিস্তারিত আজকে আমাদের দর্শকদেরকে জানান। হ্যাঁ দেখো, তুমি যে কথাটা বলতে যাচ্ছ সেটা হচ্ছে যে একটা অবৈধ সম্পর্কের কথা তুমি উল্লেখ করছো, যেটা আমরা প্রায় পারিপার্শ্বিক স্তরে কিছু না কিছু প্রতি 10 জনের মধ্যে আমরা 3 জন থেকে 4 জনকে এখন খুঁজে পাচ্ছি। এরকম একটা জায়গায় যে একঘেয়ে একটা সংসার জীবনের মধ্যে দিয়ে চলতে চলছে বা একঘেয়ে কিছু সম্পর্কের মধ্যে দিয়ে চলতে চলতে সে একটু মাইন্ডটা সোয়াপ করছে। এবার এই যে জায়গাটা, এটা সে অনুভব করছে, কিন্তু দেখতে হবে সবাই কিন্তু সেই সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছে না। এই সম্পর্কের মধ্যে থেকে যাওয়াটা তার হরোস্কোপের মধ্যে প্রকাশ হবে। এটা একদম পুরো আলোচনা, মানে আমি এর আগেও বহুবার বলেছি, আবারও বলছি, অবৈধ সম্পর্ককে দেখতে গেলে আগেই জন্ম ছকের মধ্যে আমাদেরকে দেখে নিতে হবে শুক্র এবং মঙ্গল গ্রহের অবস্থান। মঙ্গল হচ্ছে ব্যাচেলার গ্রহ, এর আগেই বলেছি, এবং শুক্র হচ্ছে কাম বাসনার কারক গ্রহ, এবং সেই কাম বাসনাকে বৃদ্ধি পাইয়ে দেয়, আরও একগুণ বাড়িয়ে দেয়। সেটা হচ্ছে যদি রাহুর ইন্ধন থাকে, অর্থাৎ রাহু যদি প্রত্যক্ষভাবে যুক্ত থাকলো বা দৃষ্টিগতভাবে সেই শুক্র আর মঙ্গলের সঙ্গে কোনোভাবে কানেক্টেড হলো, তাহলে সেক্ষেত্রে সেই জাতক বা জাতিকা অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। এবার প্রশ্নটা তোমার যে জায়গাটা, যে সংসারটাকে ফিরিয়ে আনা যায় কিনা, অর্থাৎ যে জাতকের স্ত্রী লিপ্ত একটি অবৈধ সম্পর্কে বা যে জাতিকার স্বামী একটি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে, সেই জাতিকা তার স্বামীকে কি ফেরত পাবে? এটা হচ্ছে তোমার প্রশ্নের মধ্যে দাঁড়িয়েছে যে সংসারটাকে দাঁড় করানো যায়। সংসার আমরা দেখব প্রথম জায়গাটা হচ্ছে চতুর্থ ভাব, অর্থাৎ যার সাথে ঘটছে ঘটনাটা, তার যে জাতিকার স্বামী এখানে যুক্ত হয়ে গেছে অবৈধ সম্পর্কে, সেই স্ত্রী তার স্বামীকে ফেরত পাবে না। চতুর্থ ভাব সপ্তম ভাবের সাথে যদি তার একাদশ ভাবের একটি কানেকশন দিল, এটা একটা নর্মাল আমি সূত্র বলছি, এর বাইরে অনেকগুলো সিস্টেম আছে, তন্ত্র নিয়মের প্রতিকার আছে, চাইলেই ফিরে আসা যায় না, তাহলে সে যেত না। সুতরাং ওখানে একটা কাটানোর ব্যাপার আছে, ওইগুলো নিয়ে আমি এখন তন্ত্রের কথা তুলবো না, আমি জন্ম ছক বলবো। যদি চতুর্থ সপ্তম একাদশ কোনোভাবে কানেকশন দিয়ে দিল, তাহলে তার স্বামী ফিরবে। সেই ফেরাকে কেন্দ্র করে প্রত্যাশাকে করে তুমি তার মধ্যে বিচ্ছেদের কাজ করো, সেই স্বামীকে ফেরানোর জন্য তুমি বশীকরণের আকর্ষণের কাজ করো, তাহলে সেক্ষেত্রে সেই কাজে সফলতা থাকবে। কিন্তু সপ্তম চতুর্থের সঙ্গে দেখা যাচ্ছে দ্বাদশ ভাব আছে, ষষ্ঠ ভাব আছে। ষষ্ঠ ভাব মানে হচ্ছে মারামারি, ঝগড়া, অশান্তি। দ্বাদশ ভাব থাকলে সেই স্বামী ফিরবে না, যতই আকর্ষণের কাজ করুক, বিচ্ছেদের কাজ করুক। এটা যারা আমার কাছে আসে তারা ভালোভাবেই জানে যে আমি স্পষ্ট এই কথাগুলো বলে দিই। তো এই অবৈধ সম্পর্ক যা সংসারকে ভেঙে দিচ্ছে, সেটা থেকে যদি স্ত্রীরা বা স্বামীরা এরকম মনে করে যে ফিরিয়ে আনা সম্ভব, তাদের হরোস্কোপ ডিপেন্ডেবল হতে হবে।
নিজের হরোস্কোপে দেখতে হবে যে বিবাহিত জীবন আছে কিনা, সেই বিবাহিত জীবনে আমার বিচ্ছেদ যোগ আছে কিনা, তারপর স্বামী ফিরে আসা বা স্ত্রী ফিরে আসা আছে কিনা। যাই হোক, অনেকক্ষণ ধরে কোনো একজন বন্ধু অপেক্ষা করছে, তাকে আগে অ্যাটেন্ডটা করে নিই, তারপর আলোচনা করছি। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো, কন্টাই থেকে ফোন করেছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সুজাতা বেরা বলছি। আমার একটু ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। ভাইয়ের নামটা বলবেন ম্যাডাম। রবিশঙ্কর মন্ডল। আচ্ছা, রবি শঙ্করের জন্ম তারিখ 1988, 25 জুন। 25 জুন? 25 জুন। 25 জুন 1988। জন্ম সময় বলবেন? টাইম হচ্ছে 3:05 রাত্রিবেলায়। রাত্রি 3:05। জন্মস্থান? জন্মস্থান কন্টাই। কন্টাই। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। বিয়ে হচ্ছে না কেন, কি ব্যাপার? রাশিচক্রের কি ব্যাপার? খুব ভালো একটি প্রশ্ন। যাক, রাশিচক্র দেখি ব্যাপারটা কি। দেখুন, আপনার ভাইয়ের জন্মছকে রাহু মঙ্গল উপস্থিত কোথায়? পঞ্চমে। পঞ্চমে রাহু মঙ্গল উপস্থিত আছে, প্রথম কথা। আর এই দিক থেকে সপ্তমপতি পঞ্চমে বসে রাহু, অর্থাৎ একটা পুরনো কোনো অ্যাফেয়ার থাকবে, সেই অ্যাফেয়ারকে কেন্দ্র করে সেই অ্যাফেয়ারটা টিকবে না, অতীত প্রেম টিকবে না। এবং এই জায়গাটাকে কেন্দ্র করে যেহেতু পঞ্চমে বসে আছে রাহু মঙ্গল, ও চেষ্টা করলেও মন থেকে বিয়েটাকে মেনে নিতে পারছে না। ভাই খুব একটা উদ্যোগী হবে না বিয়েকে কেন্দ্র করে, বোঝা গেল? নিজে যে জায়গা ধরে রয়েছে, বিয়ে হওয়ার জায়গা কিন্তু নেই। অনেক চেষ্টা করছেন, কারণ চতুর্থ হচ্ছে শনির, অর্থাৎ আপনারা পারিবারিক স্তর থেকে আপনাদের চেষ্টায় কোনো ত্রুটি নেই। লোকে বলবে, বা যারা জানে না তারা বলবে তোমার ভাইয়ের বিয়ে বেঁধে দিয়েছে, কে বলবে ক্ষতি করেছে, এসব কথা আমি এখানে দেখতে পাচ্ছি না। রাহু মঙ্গল সপ্তম ভাব প্রতিষ্ঠাতে কানেক্টেড, পঞ্চম অতীত প্রেমের একটি আঘাত, তোমার ভাইয়ের মন থেকে বিবাহের প্রতি ভয়। এবং এই রাহু মঙ্গল পঞ্চমে থাকলে একটি মনের মধ্যে থেকে বিবাহের প্রতি বাধা বা অনিচ্ছার পরিস্থিতি তৈরি করে, যা বিবাহ অদূর ভবিষ্যতে করতে দেয় না। যদি এটাকে সঠিক নিয়মে প্রতিকার করা যায়, মনের পরিবর্তন হয়, তার সাথে আমাদের অরার কিছু পরিবর্তন হয়, বাহ্যিক অরার পরিবর্তন ঘটানো যায়, তার ফলে সে বিবাহে আকর্ষিত হয় বা বিবাহের প্রতি তার চাহিদা বাড়ে, তখন সেই জায়গাটা সে সাফল্য লাভ করে। সুতরাং এখানে যে মনের বাধাটা তার হয়ে রয়েছে, সেটাকে একটু প্রতিকার করতেই হবে, না হলে বিবাহ হবে না। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে, অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন স্যার। অনেকেই এই দেখো, একটা খুব ইম্পর্টেন্ট, পঞ্চম ভাবে কেন রাহু মঙ্গলে আমি প্রভাবটা বললাম, এবং সপ্তমপতি পঞ্চমে, সপ্তম পঞ্চম সম্পর্কে পঞ্চম থেকে আমাদের প্রেম, ভালোবাসা, প্রীতির জায়গাটা আসবে। সেই প্রীতির সঙ্গে সপ্তম একটা ছিল, কিন্তু রাহু বসে আছে এমন একটা ক্ষেত্র, রাহুর একটা খুব বড় ফিচার্স আছে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এগুলো বিভিন্ন বইয়ের মধ্যে থেকে উল্লেখ কিন্তু আমি পাইনি। আমি প্রচুর বই পড়েছি, প্রচুর এই নিয়ে পড়াশোনা করেছি, তো আমি উল্লেখ করতে পারি, কিন্তু অভিজ্ঞতা, রাহুর পয়সাটা যে ফাটকা, রাহু দেয় ফাটকা পয়সা, আর রাহুর খেলাটাই হচ্ছে ফাটকার মতন। অর্থাৎ একটা রিলেশনশিপ হঠাৎ করে দেবে, ওর যেই নক্ষত্র পরিবর্তন করবে বা রাহুর কিছুটা দিন অতিক্রান্ত হবে, সেই রিলেশনশিপ থেকে একদম হঠাৎ করে সে বেরিয়ে আসবে। তা রাহু যে ভাবটায় থাকে না, সেই ভাবটাকে যদি একটু বুঝে না চলা যায়, সেই ভাব অধিপতি যদি ঠিক জায়গায় না থাকলো বা ঠিক নক্ষত্রে না থাকলো, তাহলে রাহুর নিজস্ব যেহেতু কোনো ভাব নেই, সেই জন্য রাহু খুব উল্টোপাল্টা ফলাফল দেয়। আর কেতুকে তো সেই জন্য বলা হয়েছে যে গুপ্ত বিদ্যার কারক গ্রহ বা গুপ্ত গ্রহ। কেতু হচ্ছে সবসময় একটা সাসপিসিয়াস জায়গা। কেতু যে কখন মানে মারক হয়ে যাবে, কখন বাধক হয়ে যাবে, বা কখন কেতু জীবনে উন্নতি ঘটিয়ে দেবে, কখন অবনতি ঘটিয়ে দেবে, প্রপারলি রাহু আর কেতুকে প্রপারলি যদি সঠিক নিয়মে বিচার না করা যায়, তাহলে যে জায়গাটা থেকে রাহু বা কেতু একটা বন্ধুর উপকার করছে, ঠিক সেই রকম ভাবে সেই জায়গা থেকে পাশের ছেলেটি অপকার করছে দেখা যাবে। এর গ্রহ বলবত্তার ডিগ্রিটাকে খুব ইম্পর্টেন্ট দিতে হয়। ডিগ্রি অনুপাতে রাহুর নিজস্ব পজিশন, শক্তিটা পায় গ্রহ। অর্থাৎ পঞ্চম ভাবে রাহু মনকে একদম বিষিয়ে দেয়, সর্বনাশ করে দেয় বিবাহের স্থানকে। সেই জন্য বন্ধন নিজে থেকেই বন্ধন করে দিয়েছে, কেউ বাঁধেনি আপনার ভাইয়ের বিয়ে, বন্ধন হয়ে গেছে বলে এই জায়গাটা হচ্ছে। স্যার, আমরা আলোচনা আসবো, ইতিমধ্যে আমাদের দ্বিতীয় কলার উপস্থিত। অবশ্যই। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন?
হ্যালো, হ্যালো, হ্যাঁ আপনি টিভির ভলিউমটা একটু মিউট করে ফোনে শুনুন স্যার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আপনি টিভির ভলিউমটা আগে মিউট করুন স্যার। হ্যাঁ আমি মানব মজুমদার বলছি আগরপাড়া থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আপনার নিজের জন্ম তারিখ বলুন মানব বাবু। কেটে দাও মানব বাবু, আপনি একটুখানি টিভিতেই শুনুন। হ্যাঁ, কেটে দাও একদম। টিভিতে আমার অনুষ্ঠানটি শুনতে দেখুন, মানে উনি টিভিতে কনসেন্ট্রেট করছে, মানে আমাকে পেয়েও ওনার ঠিক সন্তুষ্ট হচ্ছে না, টিভিতেই যাচ্ছে। যাই হোক, অনেক ফোন তো এঙ্গেজ হয়ে থাকছে এই জন্য। তো আমি যেটা বলছিলাম যে এখন ফোন নাচটা ধরবে, একটু পরে ধরবে, যে একটা সম্পর্ক অত সহজ নয়। সম্পর্কটা যখন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, তো সেটাও কিন্তু হরোস্কোপের মধ্যেই উল্লেখ রয়েছে যে সম্পর্ক একটা বেরিয়ে যাচ্ছে। ধরো দেখা যাচ্ছে যে স্বামী একটা অন্যদিকে মুভ করছে, সেই মুভমেন্টটা কিন্তু সেই জাতিকার হরোস্কোপ থেকে পাবো, যে আমার স্বামী একটা অন্যদিকে মুভমেন্ট হবে, এবং সে স্বামীর হরোস্কোপ থেকেও পাওয়া স্যার যাবে। এক্স্যাক্টলি, মানে এই জায়গাটা কি, মানে এই যে পজিশনটা আপনি যেটা বললেন, এটা কি আগে কোনোভাবে জানা সম্ভব? 100%। কিন্তু আগে জানলে কি হয় বলতো, কেউ মানতে চায় না। এটাই আমি বহু অংশ বলে দেখেছি। আমি যদি এখন বলি যে আপনার স্বামী কিন্তু আপনার থেকে, আমার স্বামী কি বলছেন স্যার, প্রচন্ড কনসাস, সংসারের প্রতি এত দায়িত্বশীল, প্রচন্ড ভালোবাসে আমাকে। আমি দেখেছি 12 বছর 15 বছরের ভালোবাসার সম্পর্কের মধ্যেও একটা মাঝখান থেকে একটা বাইপাস হয়ে গেছে, তারপর হয়তো সে ফিরে এসছে। ফিরে আসাটা ভাগ্যের যেমন প্রয়োজন, ফিরিয়ে আনাটার প্রচেষ্টাটাও প্রয়োজন। ফিরে আসবে ভাগ্যের আশায় বসে রয়েছে, ঠিক সে ফিরে এলো, দেখা গেল নিজের যা সম্পত্তি করেছে, যার সঙ্গে এক্সটার্নাল অ্যাফেয়ার হয়েছে, তার নামে একটা আবেগে লিখে টিখে দিয়ে এসে তো ফিরে এসছে খালি হাতে। অর্থাৎ ফিরে এসে সে ফুটে বসে গেল। সেটা ফিরে আসা দরকার না, ঠিক সময় তাকে ফিরিয়ে আনাটা দরকার। আবার কিছু কিছু জাতিকা রাগ করে, বলো সাথে আমি থাকবোই না, সংসার ত্যাগ করবো, ছেড়ে দেবো, ওকে ডিভোর্সের মামলা করবো। যদি ওই স্বামীর হরোস্কোপে মঙ্গল পাওয়ারে থাকলো, তাহলে ডিভোর্সের মামলা করার পরেও অ্যালয় মানি সে পায় না। এরকম অনেক ঘটনা ঘটেছে। আবার অনুষ্ঠান যারা দেখছে তারা ভালোভাবে জানে, বাঘা বাঘা জাতিকারা এরকম ডিভোর্সের অ্যালয় মানি থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। তো এক্ষেত্রে প্রথমেই দেখতে হবে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কোন জায়গা থেকে আসছে, সপ্তম ভাব থেকে আসছে, সপ্তমের সম্পর্ক। সেই সপ্তম ভাবের অবস্থানটাকে যেন বারবার ধরে বলি, বিয়ের আগে সেই সপ্তম ভাবটাকে ভালো করে বিচার করতে হবে। সেই বিচারটাই যদি একটু ভুল থেকে গেল, তার খেসারত দিতে হবেই হবে। কারণ হচ্ছে আমরা এখন বর্তমানে খুব ফাস্ট লাইফ লিড করছি। এই ফাস্ট লাইফ লিড করার জন্য ফাঁক ফোকর অনেক জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে। সামান্য ভুল অনেক বড় ক্ষতি হবে। সেই অনেক বড় ক্ষতি থেকে বাঁচার জন্য সেই রকমভাবে যে জন্ম ছকে দোষ থাকলে সেটাকে একটু প্রতিকার করে নিয়ে যদি বিবাহিত জীবন করা যায়, অবশ্যই সফলতা পাবে। আরো একটা জায়গা দেখা যায় জটক বিচার, 36টা গুণের মধ্যে কটা গুণ মিললো স্যার, আমাকে সে বলে। স্যার অনেকেই তো আছেন যে অনেকেই কমপ্লেন করছেন যে আমরা কিন্তু জটক বিচার করিয়ে বিয়ে করেছি। আমি সেই কথাটাতেই আসলাম যে জটক বিচার করিয়ে বিয়ে করেছি, 36টার মধ্যে অমুক জ্যোতিষীর কাছে গেছি, অমুক সাধু বাবা, অমুক গুরুজি আমাকে বলেছে বা আমার কুলপুরোহিত বলেছে 36টার মধ্যে 28টা গুণ মিলে গেছিল রাজ্যটক আছে, তবু আমার স্বামীর সাথে এরকম কেন হলো? রাজ্যটক মানে এইটা না যে তোমার স্বামী তোমাকে ছেড়ে যেতে পারবে না। রাজ্যটক মানে আমরা জ্যোতিষীরা তোমাকে রেকমেন্ডেশন দিলাম যে বিবাহটা শুভ হবে, কিন্তু স্বামী দেখা যাচ্ছে ব্যক্তিগত ক্যারেক্টারটা খারাপ। ব্যক্তিগতভাবে দেখা যাচ্ছে রাহু এত পাওয়ারফুল পজিশন আছে, রাহু জলরাশিতে বসে আছে, ও স্বামী মদ খাবেই খাবে। এবার আমি বললাম তোমার স্বামী কিন্তু অ্যালকোহলিক হবে, তুমি যদি অ্যালকোহলিক কথাটা মেনে নিতে পারো তাহলে তুমি খুব ভালো। এবার দেখা যাচ্ছে সেই অ্যালকোহলিক হওয়ার সাথে সপ্তমে মঙ্গলের দৃষ্টি পড়ছে, অর্থাৎ মদ খেয়ে স্ত্রীকে পেটাচ্ছে। এইটা দেখে যখন আমি বলছি যে তুমি কিন্তু একে বিয়ে করো না, জীবন অশান্তি হবে, সে আমাকে ছেড়ে দিয়ে আর একটা, মানে এটা আমাদের ঘটে গেছে, এটা আমাদের বেসিক নেচারে ঢুকে গেছে। আমাদের ডাক্তার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা দেখি ডাক্তার যখন বলবে তোমার এই ব্যাধিটা একটুখানি কঠিন হবে, একটু স্বাস্থ্য সময় দিতে হবে, সঙ্গে সঙ্গে আমরা একটা ডাক্তার সোয়াপ করে দেখি ওর থেকে একটু আরেকটু বেশি ভালো ডাক্তারের কাছে যাইতো, তাহলে উনি বোধহয় আমাকে আরো 2 দিন কম বলবেন। এটা আমাদের সাইকোলজিতে ঢুকে গেছে। সেই একই যাকে গিয়ে বলবে, প্রথমেই তো বলে জটক বিচার, জটক বিচারটা করে দিল, জটক বিচার সে বলছে আরে বাবা 36টার মধ্যে তো 28টা গুণ মিলে গেছে, তুমি রাজ্যটক, সে রাজ্যটক লাফাতে লাফাতে বিয়ে করে নিল। কিন্তু সে দেখলো না যে তার বা তার স্বামীর হরোস্কোপে কোনো দোষ আছে কিনা। দেখা গেছে জাতিকার নিজের জন্মছকে সপ্তমপতি অষ্টম স্থানে বসে রয়েছে,
বিয়ের পর তার স্বামীহানি হবেই হবে, যদি সেটা নিচস্থ হয় আর তার উপর যদি মঙ্গল দৃষ্টি থাকে অ্যাক্সিডেন্ট হবে। এই কথাটা বললে একটা ভালোবাসার সম্পর্ক, 10 বছরের সম্পর্কের মধ্যে এই কথাটা যদি আমি বলি, সে আমাকে বেশি বিশ্বাস করবে না, তার 10 বছরের অতীত সম্পর্কটাকে সে বেশি বিশ্বাস করবে। স্যার এই জায়গা থেকে কিন্তু মানুষের একদম ভুলের একদম। পতন। এবার সে বলছে আমি তো জ্যোতিষী দেখিয়েছিলাম, আমি তো অমুককে দেখিয়েছিলাম। আরে দেখিয়েছিলেন, আপনি তার কথাটা শোনেননি, তার কথাটা আপনি শোনেননি। কোনো জ্যোতিষ বন্ধু চায় না তার ক্লায়েন্টের ক্ষতি হোক। দেখিয়েছিলেন না, হ্যাঁ কিছু উটকো মানুষ আছে যারা জ্যোতিষী অবধি জানে না, তারা বড় বড় লেকচার মারে, তাদেরকে বাদ রেখে বলছি যে কিছু আছে তারা কিচ্ছু জানে না, শুধু লেকচারের ওপর দিয়ে চলছে। সেই লেকচার বাজগুলো থেকে একটু দূরে থাকুন। প্রপার অ্যাস্ট্রোলজার, প্রপার জ্যোতিষতন্ত্রে যিনি কাজ করছে, অভিজ্ঞতা দেখে যান, কতদিন উনি দাঁড়িয়ে রয়েছেন একটা জগতের সঙ্গে, তাকে তার অতীতটাকে খুঁজে নিয়ে যান। দেখলেন চমক আর চলে গেলেন, পিসি সরকারের ম্যাজিক দেখবেন আবার ভুলেও যাবেন। স্যার আমরা আলোচনায় আসবো, ইতিমধ্যে অবশ্যই। বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ রবি দাস বলছি ম্যাম। হ্যাঁ একটু জোরে কথা বলবেন, কে বলছেন? হ্যাঁ রবি দাস বলছি। আচ্ছা হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা আপনার জন্ম তারিখ বলুন রবি বাবু। হ্যাঁ 1993। 1993 জন্ম সালটা, সময়? আপনি জন্ম সালটা বলুন 1993। আর মান্থ বলুন, মাসটা বলুন, জন্ম মাস। জুন মাস। এক মিনিট একটু দাঁড়াও। জন্ম তারিখ বলতে বোঝায় জন্ম যে তারিখে জন্ম হয়েছিল সেই মাস আর সেই সাল। এটা আমি লাইভ অনুষ্ঠানে একবারই বললাম, এরপর বলবো না, ফোন আমি ডাইরেক্ট কেটে দেবো। যারা যারা আমাকে ফোন করবেন জন্ম তারিখ, সময় আর ডেটাটা হাতে নিয়ে বসে ফোন করবেন। 1993 জুন মাস। জুন মাসের কত তারিখে? 2 তারিখে। 2 তারিখে। এটাকে বলে 2রা জুন 1993। আচ্ছা জন্ম সময়? 12টা 31। 12টা 31 রাত্রে? দিনে। দিন মানে দুপুর 12টা 31। আচ্ছা জন্মস্থান? জন্মস্থান মানে কি কাজ করে? জন্মস্থান কোথায় জন্মেছেন আপনি? ও আমি কলকাতা। কলকাতা। এবার বলুন কি প্রশ্ন বলে আছে? দিচ্ছি আমি, আপনাকে আর বলতে হবে না, আমি বলে দিচ্ছি। বুধবার ছিল জন্মবার, হ্যাঁ রাহুর নক্ষত্র, সাথী নক্ষত্র জন্ম। এই যে রাহুর নক্ষত্রটা, এটা সর্বনেশ নক্ষত্র, বলে দিলাম। জন্মকালীন রাহু নিচস্থ, চন্দ্রটা রাহুর নক্ষত্র, সাথী নক্ষত্র, এবং যেটা দেখা যাচ্ছে আপনার তুলা রাশি, আর তার সাথে কন্যা লগ্ন। কন্যা লগ্নের একাদশে মঙ্গল, মাঙ্গলিক দোষ, এবং 1 2 3 ষষ্ঠে সপ্তম অষ্টম নবম দশম, এই খাতে বৃহস্পতি। রোজগারকে কেন্দ্র করে অসুবিধা হচ্ছে, হঠাৎ রোজগারটা বন্ধ হয়ে গেছে, এটাই হচ্ছে তো? হ্যাঁ স্যার। হঠাৎ রোজগারটা বন্ধ হয়ে গেছে, কেন হচ্ছে? এটা আপনার জন্মকালীন ছকের মধ্যে প্রবলেমটা আছে। রবি কেতু, নাম রবি দিয়ে, রবির নামে নাম, তার সঙ্গে রবি কেতু নিচস্থ, যশ আপনার হবে না। অনেক অল্প বয়স থেকে পরিশ্রম করছেন, প্রচুর পরিশ্রমী মানুষ আপনি, অনেক অল্প বয়স থেকে পরিশ্রম করছেন, 18-20 বছর বয়স থেকে আপনি পরিশ্রম শুরু করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এখনো অব্দি কেরিয়ার দাঁড় করাতে পারেনি, পুরো জিরো। জ্যোতিষী রঞ্জিত শাস্ত্রী জোর গলায় এই কথা লাইভে বলছে আপনাকে। আমি যদি ভুল হই সেটা জোর গলায় বলুন আপনি। আর রোজগারটা আপনার একদম ব্লক হয়ে গেছে বিগত 4 মাস, 3 থেকে 4 মাস হলো রোজগার হচ্ছে না, পুরো ব্লক হয়ে গেছে। আজকে এখন পিঠ ঠেকে গেছে আপনার। না না হচ্ছে তো, একদিন হচ্ছে দুদিন হচ্ছে, আমার তো দিন হচ্ছে। ওই তো বললাম, রোজগার একদম পুরো ব্লক, একদিন হচ্ছে 2 দিন হচ্ছে না, ভাবতে পারছেন? রোজগারকে কেন্দ্র করে সমস্যা। ভালো চলছিল আপনার, পারিবারিক সমস্যা ভালো চলছিল। এবার দেখুন রোজগারকে কেন্দ্র করে বেসিক যে সমস্যাটা আছে, এ তো আপনাকে পারিবারিক দিকে নিয়ে যাবেই। শনি যেহেতু ষষ্ঠ ভাবে বসে রয়েছে, পারিবারিক গুপ্ত শত্রুতায়, হিংসে, ঝগড়া, অশান্তি, এগুলো লেগেই থাকবে আপনার। এটা আপনার হরোস্কোপ, কিন্তু এটা আপনার ন্যাচারাল। রোজগারের স্থানটা কেন গন্ডগোল হচ্ছে, সেটার মূল কারণ হচ্ছে আপনার একাদশ ভাবটায় ডিস্টারবেন্স আছে। কখনো রোজগার উঠবে, কখনো পড়বে, কখনো উঠবে, কখনো পড়বে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে রোজগারটা আপনার একদম প্রায় কমে এসছে, তাই তো? হ্যাঁ। আপনি কোথা থেকে বলছেন? কোথা থেকে ফোন করছেন? আপনি কোথা থেকে ফোন করছেন? সোনারপুর থেকে। সোনারপুর থেকে ফোন করছেন। একটা কাজ করতে পারেন, এটা একাদশ ভাবের ডিস্টারবেন্সের জন্য হচ্ছে, ঠিক আছে? একাদশ ভাবের একটা সঠিক নিয়মের প্রতিকার করতে হবে। আয়পতির প্রতিকার করুন, যদি সম্ভব হয় সোনারপুর থেকে কলকাতা চেম্বারে দেখা করুন, কিংবা অনলাইনে কনসাল্টিং করলে করতে পারেন। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিছু করার নেই। এই যে ব্লকটা, এই যে ব্লকেজটা আছে না, একাদশ ভাব যদি ব্লক, একাদশ থেকে শুধু রোজগার না, একাদশ থেকে আমাদের সাফল্য। এই যে বলছে একদিন রোজগার হচ্ছে, 2 দিন হচ্ছে না, একদিন হচ্ছে 2 দিন হচ্ছে না, তার মানে মাসে 30 দিনের মধ্যে 10 দিনের রোজগার করছে, 20 দিন খাচ্ছে, তার সেভিংস হচ্ছে না। সেকেন্ড হাউস,
সেকেন্ড হাউস বলি আমরা সেভিং, সেকেন্ড হাউস বলি আমরা আত্মীয়। সেই আত্মীয়র উপর দৃষ্টি পড়েছে শনি, সেই জন্য ঝগড়া অশান্তি হিংসে লেগে রয়েছে। একদম প্রপারলি ক্যালকুলেশন হয়েছে, আপনার সঙ্গে এই ঘটনাটাই ঘটছে। তো এইগুলোকে একটু প্রতিকার করে নিতে হবে। যা হচ্ছে না, আমি সঙ্গে সঙ্গে একজনের সঙ্গে যোগাযোগ করি, যার সঙ্গে খুশি, সেটা রণজিৎ শাস্ত্রী হতে পারে, মিস্টার XYZ, যে কোনো শাস্ত্রী হতে পারে, যার সাথে খুশি আপনি যোগাযোগ করে একটা প্রতিকার করুন। কিন্তু বারবার ধরে বলছি, প্রতিকার করার আগে যে মানুষটির কাছে যাচ্ছেন তার ব্যাকগ্রাউন্ডটিকে চেক করুন, তার ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড চেক করুন, তার কথা বলার বাচনভঙ্গি দেখুন, তার জ্ঞানটাকে দেখুন। ডায়লগ তো সিনেমাতেও আছে, তাহলে সেই সিনেমার যে ডায়লগ দেয় সেই ডায়লগটাকে কি তাহলে আমি জ্যোতিষের সঙ্গে তুলনা করতে পারবো? তার জ্ঞানের পরিধিটা দেখুন, তার বিশ্লেষণমূলক কথাবার্তাটাকে আগে বুঝুন, বুঝে তারপর তার কাছে যান। তাতে গিয়ে ঠকবেন, তারপর আপনাদের মতনই একজনের কাছে গেছিলাম আমি, গিয়ে দেখুন এসব কোনো কাজ হয় না। এই যে এই কথাটা আপনারা যে যার কাছে গেছিলেন, প্রত্যেকটা জায়গা থেকে আমি ম্যাক্সিমাম কয়েকজনকে পেয়েছি, হরোস্কোপটা যে বানিয়েছে, কোথাও 2টো ক্রস, কোথাও 3টে ক্রস, আমাদের যেটাকে বলা হয় স্ক্রল, সেই স্ক্রলটাকে যেটা বানিয়েছে 2টো ক্রস, কোথাও 3টে ক্রস, কোথাও স্টার 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 দিয়ে রেখে দিয়েছে। এবার আমি যখন লিখে দিয়েছি হরোস্কোপের মধ্যে, তখন সেই ভদ্রমহিলা বলছে, স্যার দেখুন আগের একজন করেছে, তার প্রেসক্রিপশন আমি দেখাতে পারি এরকম ভাবে, আমার প্রেসক্রিপশন কেউ দেখাক না এরকম ভাবে, তো আমি খুশি হব। আমি প্রপারলি লিখি। এই জিনিসগুলোর খুব অভাব দেখা দিচ্ছে, সেই জন্য বলবো যেখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে তার থেকে একটু দূরে থাকুন, না হলে ভাগ্য তো উন্নতি হবে না, শেষ হয়ে যাবে সব। এই জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা সময় বলি, যারা সত্যি সত্যি চাইছেন জীবনে একটু উন্নতি করতে কিংবা জীবনে সফল হতে, তারা কিন্তু অবশ্যই ডক্টর শ্রী রণজিৎ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতেই পারেন। যারা ইতিমধ্যেই স্যারকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু আচার্য শ্রী রণজিৎ শাস্ত্রী। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে 9874110320 নাম্বার, আপনারা অবশ্যই যোগাযোগ করতেই পারেন। আর তাছাড়া 8276853043 নাম্বার আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, রাস্তার যে সকল পোস্টার বিজ্ঞাপনগুলো রয়েছে সেখানে কিন্তু একদমই আপনারা বিভ্রান্ত হবেন না, কারণ নাম কিন্তু একই। আপনারা কিন্তু সেই নামের বদলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে, ফোনে যে এক্ষুনি বললাম যে বুকিং নাম্বারটা টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন, সেই বুকিং নাম্বার মিলিয়ে কিন্তু অবশ্যই আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবেন। এবং অনেক এরকম মানুষ রয়েছেন যারা হয়তো নিজের জন্ম তারিখ সাল সময় জানেন না, তাদের জন্যও কিন্তু স্যার সদা সর্বদা থাকছেন, কারণ তাদের জন্য শুধুমাত্র হোরাতন্ত্র এবং বিটিআর রুলিং প্ল্যানেটের মাধ্যমে কিন্তু স্যার কুষ্টি বিচার করে থাকেন, এবং আপনিও যাতে জীবনে এগিয়ে যেতে পারেন তার জন্য কিন্তু সবসময় স্যার চেষ্টা করেই যাচ্ছেন, এবং তার জন্যই কিন্তু ডক্টর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডেই কিন্তু স্যারের কাছ থেকে শিখছি জীবনে কিভাবে একটু সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, সিউড়ি, মেদিনীপুর, কৃষ্ণনগর, মালদা, শিলিগুড়ি এবং কোচবিহার, ত্রিপুরাতে কিন্তু আপনারা স্যারকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া যারা দূর থেকে স্যারের প্রোগ্রাম দেখছেন, এর অনেক মানুষই রয়েছেন যারা এইসব জায়গার কাছাকাছি হয়তো থাকেন না, দূর থেকে স্যারকে দেখছেন, তারা কিন্তু অবশ্যই ভিডিও কল কিংবা অডিওর মাধ্যমে কিন্তু স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং যারা অবিলম্বে দ্রুত প্রতিকার প্রতিবিধান চাইছেন তার জন্য কিন্তু স্যার থাকছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে স্যার কিন্তু প্রতিকার অবশ্যই তাদের ঘরে পাঠিয়ে দিচ্ছেন। সমস্যা আপনার, এবং যিনি সত্যি সত্যি সমাধান করতে পারেন তিনি হচ্ছেন ডক্টর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। স্যার আমাদের কিন্তু ইতিমধ্যেই যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তো যাওয়ার আগে দর্শকদের যদি একটু কিছু বলতে চান। দর্শকদেরকে বরাবর সেটাই বলে এসেছি যে গ্রহগত যদি কোনো বাধা থাকে, সেই বাধাটা যতক্ষণ না কাটাবেন কোনো রকম তন্ত্রের কোনো কাজে সাকসেস হবে না। হ্যাঁ, বশীকরণ, আকর্ষণ এগুলো একটা আলাদা, বিচ্ছেদ, উচ্চাটন সেগুলো একটা আলাদা, কিন্তু সাংসারিক সাফল্য পেতে গেলে আগে দেখতে হবে আপনার জন্ম ছকে গ্রহ কি বলছে, সংসারে সেই অংশ থেকে আপনি সাফল্য পাবে কিনা। কারণ আমাদের জীবনে প্রতিটা অংশ কিন্তু নিখুঁত না, তাহলে আমরা ভগবান হয়ে যেতাম। কোথাও না কোথাও ভগবান কিছু দোষ দিয়েছে, সেই দোষটার একটু প্রতিকার গ্রহচক থেকে করে নিন, সেই জায়গায় সুস্থ জীবনযাপন করুন। স্যার আজকে আলোচনা যদিও শেষ করতে ইচ্ছা করছে না, কিন্তু তবুও সময় বাঁচে যাচ্ছে, আমাদের কিন্তু চলে যেতেই হবে, কিন্তু কথা দিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে দেখা হবে আবারও আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।